প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি ক্লাস নেব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত দু একটি কথা বলে নেই। দেখো, তোমাদের যে নতুন সিলেবাসটি দেয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে তোমরা একটি বিষয় খেয়াল করবে যে দেখো, বাংলা দ্বিতীয় পত্রে এফটি, এই যে দেখো এদিকে রয়েছে, আমি একটু লাল কালি দিয়ে দিই, এদিকে রয়েছে FT2। এই FT2-র ব্যাকরণ অংশটাই দেখবে যে ব্যাকরণ অংশের সিলেবাস করা হয়েছে পরিচ্ছেদ 9 থেকে 12 পর্যন্ত। তোমাদের নতুন যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে, একদম নতুন ব্যাকরণ বই, গত বছরের ব্যাকরণ বইয়ের সাথে এটার কোনো মিল নেই। নতুন করে পরিচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে, নতুন করে ব্যাকরণটি আলোচনা করা হয়েছে। সুতরাং যারা গত বছরের বইটি ফলো করবে তারা কিন্তু ভালো করে পড়াটি বুঝতে পারবে না। সুতরাং নতুন বছরের যে বইটি রয়েছে, আমি বইটি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো, এরকম বই, এই যে এই বইটি তোমাকে এই মুজিব বর্ষের যে মনোগ্রাম রয়েছে সেই মনোগ্রাম সমেত যে বইটি, সেই বইটি তোমাকে ফলো করতে হবে। তো বন্ধুরা, এই বইয়ের যে সূচিপত্র রয়েছে দেখো, এভাবে কত পরিচ্ছেদ সাজানো হয়েছে, একটা একটা করে পরিচ্ছেদ, ছোট ছোট করে আলোচনা। মজার একটি ব্যাকরণ বই এখন করা হয়েছে, ছোট ছোট করে খুব আলোচনা করা হয়েছে বন্ধুরা। তো আমাদের সিলেবাসে দেখো রয়েছে পরিচ্ছেদ 9 থেকে 12 পর্যন্ত। আর এই যে মিড সেমিস্টারেও কিন্তু এইগুলো থাকবে, নতুন করে পরিচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে, এই যে 9 থেকে 16 পর্যন্ত। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেই 9 থেকে 12 পর্যন্ত যে সিলেবাসটি রয়েছে এর কয়টি ক্লাস আমরা করেছি। দেখো, পরিচ্ছেদ 9 রয়েছে শব্দ ও পদের গঠন, এই নিয়ে আমরা ক্লাস করেছি। তোমরা ভিডিওটি দেখতে পাবে, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে খুঁজলেই ভিডিওটি পেয়ে যাবে। এরপরে 10 নং পরিচ্ছেদে উপসর্গ দিয়ে শব্দ গঠন, এটি রয়েছে। এরপরে দেখবে যে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, কদিন আগে এই ক্লাসটি নেওয়া হয়েছে, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এরপরে তোমার সমাস দিয়ে শব্দ গঠন, এই ক্লাসটিও আমি নিয়েছি গত ক্লাসে। সন্ধি, এই ক্লাসটিও আমি নিয়েছি। যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করবে। তো এই 9 থেকে 12 পর্যন্ত অলরেডি ক্লাস নেওয়া হয়েছে বন্ধুরা, অলরেডি ক্লাস নেওয়া হয়েছে, তোমরা আমাদের চ্যানেলটি খুঁজলেই পেয়ে যাবে। এছাড়া যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে অথবা নিজে এসে জানাবে যে স্যার এই চ্যাপ্টারটা আরেকবার আলোচনা করে দিবেন, অবশ্যই আমি আরেকটি ক্লাস আপলোড করে দিব। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি পরিচ্ছেদ 14। পরিচ্ছেদ 14তে রয়েছে শব্দদ্বিত্ব। এই শব্দদ্বিত্ব নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। তোমরা তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় একটু দেখে নাও, 44 পৃষ্ঠায় এই আলোচনাটি পাবে। তো আমি 44 পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো এখানে শব্দদ্বিত্ব, এই বিষয়টি, শব্দ মানে হচ্ছে ওয়ার্ড, দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে তোমার ডাবল, দ্বিতীয়বার। দ্বিত্ব হচ্ছে ডাবল বা দ্বিতীয়বার। তো অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে, দুইবার, দ্বিত্ব দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব 3 ধরনের হয়: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে আমি আবার বলছি, দ্বিত্ব মানে হচ্ছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোন শব্দ পরপর দুইবার উচ্চারিত হলে। আমি একটা
উদাহরণ দেই, চাটা খাবো, এই যে চাটা, এইগুলো। আবার দেখো ঘর টর, আবার দেখো আড়াআড়ি, খোঁজাখুঁজি, ঘোরাঘুরি, চুপচাপ, এগুলো কিন্তু দুইবার উচ্চারিত হচ্ছে, সামান্য একটু পরিবর্তন হচ্ছে। এই যে সামান্য পরিবর্তন হওয়া, কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদীপ্ত বলে। শব্দদীপ্ত হচ্ছে তিন ধরনের, কি কি? একটি হচ্ছে অনুকার শব্দদীপ্ত, আর একটি হচ্ছে ধনাত্মক শব্দদীপ্ত, আর একটি হচ্ছে পুনরাবৃত্ত শব্দদীপ্ত। তাহলে আমরা তিনটি জেনে গেলাম। তো প্রথমে জেনে নেই অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্বটা হচ্ছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। আমি আবার বলছি, দেখো পরপর প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দ। কাছাকাছি চেহারা বলতে কি? যেমন আম টাম, এই যে টাম, এটা কিন্তু মোটামুটি এটার ভিতরেও আম লুকিয়ে আছে, টাম টটা বাদ দিলে আবার আমই থাকে। তো এই আমটাম কাছাকাছি চেহারা। আবার দেখো যদি বলি অঙ্ক টঙ্ক, বই টই, এগুলো কিন্তু কাছাকাছি চেহারা। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। দেখো খুব মজার আলোচনা। হ্যাঁ, দ্বিতীয়টা টই শব্দের, যেমন বই টই বললাম, টই শব্দের কিন্তু কোনো অর্থ নাই, টই শব্দের কোনো অর্থ নেই, তো দ্বিতীয়টা অর্থহীন হয়। এখানে অনেক উদাহরণ রয়েছে অনুকার শব্দদ্বিত্বের, প্রত্যেকটি উদাহরণ কিন্তু তোমাদের পড়তে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, পরবর্তীতে চলে যাই আমরা ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক মানে কি? ধ্বনি, ধ্বনি থেকে যেটা আসে, সাউন্ড থেকে যেটা আসে। যেমন কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, প্রাকৃতিক সাউন্ড। হ্যাঁ, যেমন মনে করো বলা হলো টুং টুং, কিংবা বলা হলো ঠুক টুক, কিংবা বলা হলো ধূপ ধূপ, এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি। যেমন আমরা বলতে পারি একটা তীর ছুটে আসছে, এই তীরটা ছুটে আসার কিন্তু মানুষের এটা কথা না, এটা হচ্ছে একটা শব্দ, হচ্ছে প্রাকৃতিক ভাবে। এই শব্দটাকে আমরা বলি সা সা শব্দ। তো এখানে এই কথাটি বলা হচ্ছে কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঠন একটি ধনাত্মক শব্দ, ঠন করে শব্দ হওয়া। হ্যাঁ, আচ্ছা, এরকম অনেক উদাহরণ এখানে রয়েছে, এই উদাহরণগুলো একটু দেখে নেবে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরায় আবৃত্ত, পুনরাবৃত্ত, এটা পুনরায় আবৃত্ত, এটাকে একসাথে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তি যুক্ত হতে পারে। যেমন জ্বর, জ্বর, হ্যাঁ, একই শব্দ আবার আসছে, এটা হচ্ছে পুনরায় আবৃত্ত হওয়া, পুনরায় ঘুরে ফিরে আসা, এটা মানে আবৃত্ত হওয়া। যেমন কবি কবি ভাব, কবিতার অভাব। হ্যাঁ, হাতে হাতে ধরা খাইছি। হ্যাঁ, কথায় কথায় খেলে মিশা কথা, এমন সুন্দর সুন্দর অনেক আমরা কিন্তু ওয়ার্ড ইউজ করি। হ্যাঁ, তো বন্ধুরা, তো এভাবেই আমরা শিখে ফেললাম তিনটি অনুকার, ধনাত্মক আর পুনরাবৃত্ত দ্বিত্ব। তো এই তিন প্রকার নিয়েই এখানে অনেক এমসিকিউ দেওয়া রয়েছে। তোমাদের বাড়ির কাজ থাকবে, এই যে এখানে 7টি এমসিকিউ দেওয়া রয়েছে, এই 7টি এমসিকিউ অবশ্যই তোমরা বাড়ির কাজ হিসেবে নিবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো বন্ধুরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসের যে উদাহরণগুলো আমি দিয়েছি সেই উদাহরণগুলো তোমরা আয়ত্ত করতে পারবে, এই বিশ্বাস আমার রয়েছে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।